নওয়াজ শরীফ ধারে কাছে আছে, জিজ্ঞেস করা যাবে ডিরেক্টলি। আমি ওই মাঝখানে একবার ফিরোজকে জিজ্ঞেস করেছিলাম, এক ধরনের উত্তর পেয়েছি। আই এম নট ভেরি হ্যাপি তার উত্তরে। আমি একটা যেমন ইয়ার কথা আমি খালেদের যে কথা উদাহরণটা দিলেন যে অ্যাবাউট ইকুয়ালিটির প্রশ্ন, এখানে একটা দার্শনিক ভিত্তি আছে। সেই দার্শনিক ভিত্তিটা একাডেমিক ফিলসফাররা প্রচুর ডিসকাশন করেন, তার কিন্তু অসম্ভব একটা প্র্যাকটিক্যাল ভ্যালু আছে। সেটা এই কনস্টিটিউশন ফ্রেমিং এর সময় ভাবা হচ্ছে কিনা বা আমাদের পাবলিক পলিসিতে ভাবা হচ্ছে কিনা, স্পেশালি ইভেন উইথ দ্য ইকোনমিক পলিসি। একটা হচ্ছে দ্য ইকুয়ালিটি অফ অপরচুনিটি ভার্সাস দ্য ইকুয়ালিটি অফ আউটকাম। এটা নিয়ে বিস্তর ডিবেট আছে। লিবারেল ফ্রেমওয়ার্কে, যেটা আমার মনে হয় আমাদের কনস্টিটিউশন মোটামুটিভাবে সেটারই আন্ডারে কাজ করছে, সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি। এটা রলজিয়ান ফ্রেমওয়ার্ক এবং হ্যাবারমেসিয়ান ফ্রেমওয়ার্ক, সব দিক থেকে দেখা যায়। সেটা হচ্ছে যে আমি সবাইকে সমান সুযোগ দিব, সুযোগের সমতা, সোজা কথা সহজ বাংলায় বললে। এটা যদি আমার দার্শনিক ভিত্তি হয়, তাহলে আমি ওই যে স্পিকার নিউট্রাল হতে হবে, আপার চেম্বার লোয়ার চেম্বার হতে হবে, এই যে যে ডিবেটগুলো হচ্ছে এখন উইদিন দ্য পলিটিক্যাল স্ফিয়ার, সমতা হলেই হলো, ঠিক আছে। এখন যে উদাহরণটা খালেদি দিল, যে একজন নিউট্রিশন ডিপ্রাইভড একজন মহিলা, তাকে, এবং যে নিউট্রিশন অনেক পেয়েছে, একটা এলিট ফ্যামিলিতে বড় হয়েছে, তাকে একই পরীক্ষায় আমি যদি বসিয়ে দিই, অবভিয়াসলি রেজাল্ট ভ্যারি করবে, তাই না? যে ছেলেটা বা মেয়েটা ভালো টিউটরিং পেয়েছে, ভালো স্কুলিং পেয়েছে, এলিট স্কুল থেকে গেছে, তার পরীক্ষা যে কোনো রকম কষ্ট করে মা বাবা তাকে পাবলিক স্কুলে পড়িয়ে নিয়ে এসছে, তাকে এক জায়গায় বসিয়ে যদি আমি ক্লেম করি ইকুয়ালিটির কি সমতার কি শব্দটা নিজেই ভুলে গেল, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, তাহলে বিরাট একটা ধোঁকাবাজি হচ্ছে এখানে, ঠিক আছে। সেজন্য তো এই প্রশ্নগুলো আসছে যে পজিটিভ ডিসক্রিমিনেশন, কাউকে অতিরিক্ত সুযোগ দেওয়া। আমাদের গণ অভ্যুত্থানের ভিত্তি ছিল এটার বিরুদ্ধে, যে কোটার বিরুদ্ধে। কোটাটা একটু প্রবলেমেটিক অর্থে, কিন্তু কোটা যারা দাবি করেছেন তারা কিন্তু বলেননি কিছু লোকের জন্য আলাদা সুবিধা রাখা, তাই না? এটা বলা হয়েছিল। আচ্ছা, তো এইটা একটা ব্যাপার। এইটা আমাদের যে কনস্টিটিউশন রিফর্মসগুলো হচ্ছে বা প্রস্তাবিত, সেখানে কতটুকু আমরা ইকুয়ালিটি অফ আউটকামসের কথা আনতে পেরেছি, যার মাধ্যমে খালেদের কথায় যে ট্রান্সফরমেশন ইকুয়ালিটি, হ্যাঁ, কোনো দেশ এগুলো খুব বিশেষভাবে জোর দিয়েছে। সাউথ আফ্রিকা ইজ ওয়ান অফ দেম, সেটা একটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, এটা একটা দার্শনিক ভিত্তি আছে, সেটা হচ্ছে রাইটসকে আমরা দুভাবে দেখি, নেগেটিভ এবং পজিটিভ। নেগেটিভ রাইটস হচ্ছে, নেগেটিভ কেন বলা হচ্ছে যারা খুব জানেন না বিষয়টা, একটু আমি সহজ করে বলছি, যে সরকার যেটা করতে পারবে না, যেখানে উত্তর আসবে সবসময় না, আমার ফ্রিডম অফ স্পিচ বন্ধ করতে পারবে না, না যেখানেই, সেটা নেগেটিভ রাইটস। আর যেখানে করতে হবে আমার স্বাধীনতাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্যে, সেটা হচ্ছে পজিটিভ রাইট। হ্যাঁ, যেমন শিক্ষার ব্যবস্থা করতে হবে, খাদ্যের ব্যবস্থা করতে হবে, সব পজিটিভ রাইটস। আচ্ছা, এই নেগেটিভ রাইটসে আরেকটা যদি আমি দার্শনিক ভিত্তির মধ্যে আনি, একটা হচ্ছে কমিউনিটেরিয়ান রাইটস আর একটা লিবারেটেরিয়ান রাইটস। কমিউনিটেরিয়ান রাইটসরা বলে যে না, মানুষ এককভাবে স্বাধীন না। মানুষ এককভাবে স্বাধীন না, এর জন্যই সে রবিনসন ক্রুসো না, একটা দ্বীপে থাকে না, তাকে অন্য মানুষের সঙ্গে থাকতে হয়। সেজন্য লিবারেটেরিয়ান রাইটসের ওই প্রবলেমটা আছে, যখন আমেরিকাতে কোভিডের সময় বললো যে আমি মাস্ক পরবো না, হ্যাঁ, এটা কিন্তু লিবারেটেরিয়ান রাইটস থেকে এসছে আইডিয়াটা। বা আমি লকডাউন মানবো না, তুমি আমার স্বাধীনতা খর্ব করছো। এই স্বাধীনতা যে আরো 100 জনকে ক্ষতিগ্রস্ত করছে, লিবারেটেরিয়ান রাইটস কিন্তু এটা আমলে নিচ্ছে না। কিন্তু কমিউনিটেরিয়ান রাইটস বলছে না, ওইটা আমলে নিতে হবে। ইউ আর নট সেপারেট, ইউ আর নট কমপ্লিটলি একটা ইন্ডিভিজুয়াল, সেটা। আচ্ছা, এগুলো যদি মাথায় রাখি, তাহলে বোধহয় কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা দিতে শুরু করতে পারি, যে কেন সাবজেক্ট টু রিজনেবল, স্পেশালি উইথ দ্য নেগেটিভ রাইটস, ওখানে ওই প্রশ্নগুলো আসে। কতটুকু আমার কথা বলার স্বাধীনতা থাকবে, কোথায় গিয়ে থাকবে না। সিনেমা হলে কি আমি, যেটা ওয়ার্ল্ড ফেমাস এক্সাম্পল, যে একটা ক্রাউডের সিনেমা হলে গিয়ে আমি কি মজা করে বলতে পারি আগুন লেগেছে, আগুন লেগেছে? ওই অধিকার কি আমার আছে? লিবারেটেরিয়ান রাইটস কিন্তু ওই অধিকারও চাই, পারবে। হ্যাঁ, তো এগুলো ব্যাপারগুলো, এটা একটা দিক যেটা মোটামুটিভাবে লয়ার্সদের ডোমেইন।
আমি এটা ঢুকছি না, যেটা আমার ডোমেন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে সেটা হচ্ছে পজিটিভ রাইটস, সোশিও ইকোনমিক রাইটস। অলরাইট, এই সোশিও ইকোনমিক রাইটসের ব্যাপারে যে আমাদের যে এখনকার সংবিধান, সেটা আমার কাছে মনে হয়েছে যে একেবারে অ্যাড্রেস করেনি। ওই প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন নাম দিয়ে গত 53-54 বছর চালিয়ে দিচ্ছি আমরা। এখনো জিজ্ঞেস করলে সরকার বলবে ও এটা সাবজেক্ট টু প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন। চাইলে কে দিতে পারবো খাবার, চাইলে কি দিতে পারবো আমি চাকরি? একটু স্পেসিফিক্যালি কোশ্চেনটা করেছি, মানে আর ইউ সাজেস্টিং দ্যাট ইকুয়ালিটি অফ অপরচুনিটি থেকে উই শুড মুভ টু ইকুয়ালিটি অফ আউটকাম? ইয়েস, দ্যাট উড বি মোর অর লেস মাই সাজেশন। এবং এটার জন্য রাজনীতির বিষয় আছে, হ্যাঁ, এটার জন্য অনেক রকম কিছু ফিলসফিক্যাল চেঞ্জের ব্যাপার আছে, পলিসিতে চেঞ্জের ব্যাপার আছে। এটা বড় ধরনের পরিবর্তন আমরা এখানে। একই সাথে স্টেট ক্যাপাসিটির সাথে প্রোগ্রেসিভ রিয়েলাইজেশনটা খারাপ কেন? স্টেট ক্যাপাসিটির সাথে তো এটা একটা সম্পর্ক। হ্যাঁ, কিন্তু আমি চট করে এই ইন্টারিম গভর্নমেন্টের বাজেটে কাট করলো কোথায়? এডুকেশন আর হেলথ, তাই না? এই দুটো জায়গায় কাজ করেছে মোস্ট রিসেন্টলি, আর বাকি সব ধরে রেখেছে। গত ইকোনমিক্সটা দেখিয়ে দেবে গত 10 বছরে সিস্টেমেটিক্যালি যে কমছে এডুকেশন বাজেট এবং আদার সোশ্যাল বাজেট। বাড়ছে কাদের? আমলাদের বেতন, আমলাদের এইটা সেইটা, আর্মি, ওদেরকে দেওয়ার জন্য সিস্টেমেটিক্যালি বাজেট কাট করা আছে গরিব মানুষ। এটা কি একটা ইকোনমিক যুক্তি? না, ইটস একটা পলিটিক্যাল যুক্তি। এটা রাজনৈতিকভাবে দেখতে হবে যে রাষ্ট্র ক্ষমতা কার হাতে আছে, কে এত সহজে বাজেট পেয়ে যায় আর কে পায় না। এবং যখনই বলবো তখনই বলবো দেখো আমাদের তো ওই যে সাবজেক্ট অফ প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন। এখন শরীফের কাছে আমার প্রশ্ন, আমি একটু শেষ করে আসি, এই ব্যাপারে কি করা হয়েছে? আমাকে ফিরোজ যেটা বললেন, আরেকজন সদস্য, যে এইটাকে এখন জুডিশিয়ারির ভিতর নিয়ে যাওয়ার একটা উপায় করা হয়েছে, ইউ ক্যান গো অ্যান্ড কন্টেস্ট ইট ইন দ্য কোর্ট। আমি ঠিক ক্লিয়ার না আমরা কি ওই প্রোগ্রেসিভ রিয়েলাইজেশনের মধ্যে এখনো আটকে আছি, নাকি আমরা পজিটিভ রাইটস অ্যান্ড ইকুয়ালিটি অফ আউটকামস ওদিকে যাওয়ার আদৌ কোনো প্রচেষ্টা করছে কি করছে না। আমি থামবো।